6 জনকে টিকটক হৃদয় বাবু, সাগর, মোহাম্মদ বাবা, হাকিল এবং আর 2 জন নারীকে গ্রেফতার করে। ইতিমধ্যে উক্ত ভাইরালকৃত ভিডিওর যে ভুক্তভোগী তার পিতা আমাদের হাতিরঝিল থানায় গত 27 তারিখে একটি নারী নির্যাতন ও পর্নোগ্রাফি এবং নারী পাচারের একটি মামলা করেন। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আরো কয়েকটি এই জাতীয় ভিডিও ভাইরাল হয়। এই প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং যাদেরকে এই বিভিন্ন ভিডিও সহ বিভিন্ন যারা এই মূল হোতা তাদেরকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত 31 মে 2021 তারিখ হতে অদ্য 1 জুন 2021 তারিখ পর্যন্ত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র্যাব 3-এর আভিযানিক দল ঝিনাইদহ সদর, যশোরের অভয়নগর এবং বেনাপোল হতে নারী পাচার চক্রের মূল হোতা মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে বস রাফি এবং তার অন্যতম সহযোগী শাহিদা বেগম ওরফে ম্যাডাম শাহিদা ও মোহাম্মদ ইসমাইল সর্দার ও আব্দুর রহমান শেখকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচার চক্রটি এই ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় পাচার চক্রটি বিভিন্ন সময় প্রতারণামূলক ফাঁদ পেতে এবং প্রলোভন দেখিয়ে নারী ও তরুণীদের পার্শ্ববর্তী দেশে পাচার করত। দেশি বিদেশি সহ প্রায় 50 জন এই সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত বলে আমরা জানতে পারি। এই চক্রের মূল হোতা গ্রেফতারকৃত বস রাফি এবং গ্রেফতারকৃত অন্যান্যরা তারা ঘনিষ্ঠ সহযোগী। টিকটক হৃদয় বাবু অনলাইনে টিকটক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তরুণীদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে এবং ওই গ্রুপে যে সকল তরুণীরা ছিল তাদেরকে সে বিভিন্ন সময় মডেল বানানো এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে প্রথমে আকৃষ্ট করত। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন সুপার মার্কেট বা সুপার শপ, বিউটি পার্লার এবং বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী দেশে চাকরির প্রলোভন দেখিয়ে সে বস রাফির সহযোগে এবং অন্যান্য সহযোগীর মাধ্যমে সে বিদেশে পাচার করত। পার্শ্ববর্তী দেশে পাচারের পর প্রথমে তাদেরকে একটি সেফ হাউসে নেওয়া হতো এবং ওই সেফ হাউসে তাদেরকে বিভিন্ন ভাবে জোরপূর্বক এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের বিভিন্ন মাদক সেবন করানো হতো। মাদক সেবন পরবর্তী তাদেরকে জোরপূর্বক বিভিন্ন অশ্লীল এবং অনৈতিক কার্যক্রম করিয়ে তাদের ভিডিও চিত্র ধারণ করা হতো যাতে তাদেরকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানায় ভিকটিমদের বৈধ ও অবৈধ পথেই দুইভাবেই পাচার করা হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে অবৈধ পথে পার্শ্ববর্তী দেশে পাচার করা হয়েছে। এই সকল পাচার করার ক্ষেত্রে তাদের কয়েকটি ধাপে বিভিন্ন দালালরা জড়িত ছিল। তারা এই ক্ষেত্রে দালালদেরকে লাইনম্যানও বলতো। ঢাকা থেকে বা দেশের বিভিন্ন স্থান থেকে প্রথমে একজন দালালের মাধ্যমে সেটা আমাদের বর্ডার এলাকা যশোর বা ঝিনাইদহ বা আমাদের বেনাপোল এলাকায় পাঠানো হতো। পরবর্তীতে যাদেরকে পাচার করা হবে তাদেরকে নির্দিষ্ট কিছু সেফ হাউসে তাদেরকে ডিলে টাইম দেওয়া হতো, রাখা হতো বর্ডার ক্লিয়ারেন্সের জন্য। ঠিক ওই সময় বর্ডারে যারা দালাল হিসেবে কাজ করতো বা লাইনম্যান হিসেবে কাজ করতো তারা বিভিন্ন ভাবে বর্ডার ম্যানেজ করতো। বর্ডার ম্যানেজ সম্পন্ন হলে ওই সেফ হাউস থেকে যে নারীটিকে পাচার করা হবে সেই নারীকে বর্ডারের বিভিন্ন কাঁটা তারের বেড়া কেটে বা বিভিন্ন ভাবে তারা ম্যানেজ করে তারা পার্শ্ববর্তী দেশে পাচার করত। পার্শ্ববর্তী দেশে পাচারের পরে আরেকটি দালাল বা লাইনম্যান তাদেরকে বর্ডার এলাকা থেকে প্রথমে একটি পার্শ্ববর্তী দেশের যে একটি শহর কলকাতায় নিয়ে যেত। কলকাতা থেকে পরবর্তীতে তাদেরকে বেঙ্গালোরে আরেকটি সেফ হাউসে নিয়ে যাওয়া হতো। সেফ হাউসে নিয়ে যাওয়ার পর ওইখানে একইভাবে তাদেরকে বিভিন্ন ভাবে প্রলুব্ধ করা হতো, তাদেরকে মাদক সেবন করানো হতো এবং তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে এগুলো ভিডিও করে রাখা হতো। এখানে উল্লেখ্য
যে সেফ হাউসে তাদের বাংলাদেশ থেকে সেফ হাউস পর্যন্ত যাওয়াকালীন সময়ে তাদের এই যে 4-5 দিন যে বিভিন্ন সময় তাদেরকে দালাল শিফট হতো এবং বিভিন্ন সেফ হাউসে থাকতো, প্রতিটা ক্ষেত্রেই তাদের যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। সেফ হাউসে অবস্থানকালীন সময়ে আপনারা আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য, যে ব্যাঙ্গালোরে যে সেফ হাউসগুলো আছে অধিকাংশ সেফ হাউসের তত্ত্বাবধায়ক বা স্বত্বাধিকারী আমাদের এই বস রাফি। তার তত্ত্বাবধানে সেখানে বিভিন্ন ব্যক্তি যেমন সবুজ, ডালিম, এরা বিভিন্ন ব্যক্তি তারা ওই সেফ হাউসগুলো দেখাশোনা করতো। যেই সেফ হাউসে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে, যে নির্যাতনের ভিডিওটি করা হয়, সেটা ছিল সবুজের তত্ত্বাবধানে একটি সেফ হাউস, যেটা মালিকানা ছিল বস রাফি। সেফ হাউসে থাকাকালীন সময়ে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাব এজেন্টের মাধ্যমে তাদেরকে পতিতাবৃত্তির কাজে বিভিন্ন জায়গায় জোরপূর্বক পাঠানো হতো এবং সেই পতিতাবৃত্তির থেকে যে টাকা আসতো সাব এজেন্টদের মাধ্যমে, সেটার একটা বড় অংশ এই বস রাফির কাছে আসতো। এবং যারা সাব এজেন্ট হিসেবে থাকতো তাদের একটি দায়িত্ব ছিল এই পতিতাবৃত্তি কাজে এই সকল মেয়েদেরকে পাচার করা হতো, তারা যেন কোথাও মুখ না খুলে এবং তারা যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে, এই দায়িত্বটা তারা নিজেরা বহন করত। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি বস রাফি শিক্ষাগত যোগ্যতা, সে 8ম শ্রেণী পাস এবং সে গত 8 বছর যাবত ইন্ডিয়াতে আমাদের পার্শ্ববর্তী দেশে নিয়মিত যাতায়াত করত এবং গত 5 বছর যাবত সে এই ধরনের নারী পাচার চক্রের সাথে সে জড়িত। আমাদের জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত আমরা জেনেছি প্রায় সে 5 শতাধিক নারীকে বিভিন্নভাবে সে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে। টিকটক হৃদয়ের সাথে আমাদের যে বস রাফি, তার পরিচয় হয় 2 বছর পূর্বে। বেসিক্যালি বস রাফি নারী পাচার করার জন্য সে বিভিন্নভাবে তাকে নারী সংগ্রহ করতে হতো। সে পরবর্তীতে যেহেতু বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সে বুঝতে পারে যে টিকটক হচ্ছে একটি ভালো মাধ্যম, যার মাধ্যমে নারীদের আকৃষ্ট করা সম্ভব, এবং এটা সে বুঝতে পেরে সেই বেসিক্যালি টিকটক হৃদয় বাবুকে প্রলোভন দেখায় যে প্রতিটি নারী পাচার করার জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্ট তাকে দেয়া হবে। এবং টিকটক হৃদয় বাবুর সাথে পরিচয়ের মাধ্যমে সে গত 2 বছরে প্রায় 1/2 শতাধিক নারীকে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিও থেকে যে আমরা দেখেছি যে টিকটক হৃদয় যে আমরা দেখেছি যে টিকটক হৃদয় আমরা পরিচয় পেয়েছি। পুলিশ যে আসামের পুলিশ, আমরা জেনেছি আসামের পুলিশ টিকটক হৃদয়কে গ্রেফতার করেছে। সেই টিকটক হৃদয় যে বস আরিফের মাধ্যমে যেই ভিকটিম মেয়েটির ছবি এসেছে, তাকে গত অক্টোবরে পার্শ্ববর্তী দেশে পাচার করে এবং পাচার করে এই সবুজের যে পরিচালিত বা তত্ত্বাবধানে যে সেফ হাউস এখানে রাখে। এবং বস রাফির এই একইভাবে বেশ কয়েকটি সেফ হাউস আছে, যেগুলো সেই ভারতের বেঙ্গালুরু রয়েছে পার্শ্ববর্তী দেশে, এবং আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়ও বিভিন্ন সেফ হাউস রয়েছে। এর মধ্যে একটি সেফ হাউসের তদারক এবং তত্ত্বাবধায়ক সেই ম্যাডাম শাহিদা। ম্যাডাম শাহিদার আপনারা জানেন, ম্যাডাম শাহিদা হচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একটি নারী চরিত্রের নাম আমাদের কাছে আসে, সে হচ্ছে তানিয়া। ম্যাডাম শাহিদা হচ্ছে তানিয়ার মা। এবং ম্যাডাম শাহিদার 2 মেয়ে, বড় 2 মেয়ে বর্তমানে তারাও পার্শ্ববর্তী দেশে বেঙ্গালুরুতে আছেন, তারাও দালাল চক্রের অন্যতম সদস্য। এবং বড় মেয়ে 10 বছর যাবত এবং ছোট মেয়েও 6 বছর যাবত এই চক্রের সাথে রয়েছে এবং তারাও এই চক্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভিকটিম যার ভিডিওটি ভাইরাল হয়েছে তাকে পাচার করার পূর্বে, যে আমরা বলেছি যে লাইনের জন্য যে ডিলে টাইম হয় বর্ডার পাচার করার পূর্বে, এই ডিলে টাইমটা এই ম্যাডাম শাহিদার সেফ হাউসে ভিকটিমকে রাখা হয়েছিল। ম্যাডাম শাহিদা গত 10 বছর যাবত এই মানব পাচার চক্রের সাথে জড়িত। আমরা এই আসামিদের সাথে কথাবার্তায় বিভিন্ন সময় বুঝেছি এবং জেনেছি তারা ক্ষেত্র বিশেষে অনেক নারীকে পাচারের করে বিক্রি করে দিয়েছেন। গ্রেফতারকৃত ইসমাইল এবং আরমান শেখ তারা মূল হোতা রাফির সহযোগী এবং তারাও টিকটক করত এবং তারা বর্ডার এলাকায় দালাল চক্রের সাথে জড়িত ছিল এবং তারাও পার্শ্ববর্তী দেশের
যে ব্যাঙ্গালোরে তাদেরও বিভিন্ন সেফ হাউসে তত্ত্বাবধান করত। আইনি প্রক্রিয়া চলমান। ধন্যবাদ। আপনি বিভিন্ন হাবের কথা বললেন না, সেফ হাউসের কথা বললেন এবং শাহিদার সেফ হাউসের কথা বললেন তো 10 বছর যাবত এরকম সেফ হাউস চালাচ্ছে। 10 বছর যে আপনাদের নজরদারির বাইরে থাকলে তাহলে সেফ হাউস আর চুরি করছে যে কতগুলো সেফ হাউস আছে। একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বর্ডার ম্যানেজ করার কথা বলেছেন। বর্ডার ম্যানেজের প্রক্রিয়াগুলো কি কি আসলে? আমরা জানি যে সেখানে বিজেপি অনেক কঠোর ভূমিকা রাখে বর্ডার এলাকায়। সেই ম্যানেজের প্রক্রিয়াটা কি? প্রাথমিকভাবে আপনি যেটা বলেছেন ম্যাডাম শাহিদা যে বা সেফ হাউস 10 বছর যাবত, আমি বলেছি ম্যাডাম শাহিদা 10 বছর যাবত মানব পাচার চক্রের সাথে জড়িত। ম্যাডাম শাহিদার যে সেফ হাউস, যেটা উনি এখন সেফ হাউস হিসেবে তত্ত্বাবধান করছেন, আমরা প্রাথমিক তথ্য পেয়েছি উনি 5 বছর যাবত বিভিন্ন স্থানে এই সেফ হাউস উনি মেনটেন করেছেন। এটা আমরা জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জেনেছি যশোরের অভয়নগরে তার নিজ এলাকাতেও তার একটি সেফ হাউস উনি বিভিন্ন স্থানে বিভিন্ন সময় মেনটেন করেছেন এবং আমাদের বেড়াপোলের বর্ডার এলাকাতে উনি বিভিন্ন সময় এই সেফ হাউস মেনটেন করেছেন। মানব পাচার যে করা হয়েছে, যে বিভিন্ন সময় আমি বলেছি যে দালালরা বর্ডার ম্যানেজ করছে, এটা অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে যারা বর্ডার এলাকায় লাইনম্যান থাকেন তারা সুযোগের অপেক্ষায় থাকেন কখন কিভাবে করা যায়। এক্ষেত্রে তারা দেখেছে ডিউটির গ্যাপ দেখেছে বা বিভিন্ন ভাবে দেখেছে কখন তারা বর্ডারটাকে ফ্রি পায়। একইভাবে তারা যখনই বর্ডারটা ফ্রি পেয়েছে, আমি বলেছি তারা কাঁটা তারের বেড়া ইভেন কেটে তারা লোকবল পাস করেছে। বিভিন্ন সময়ে তাদের এই বাংলাদেশের যে বর্ডার পাস করার জন্য তারা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেছে বলে আমরা জেনেছি, যেটা আমরা ভবিষ্যতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপারটা খতিয়ে দেখবে। তাদের এই চক্রে বাংলার বিদেশি 50 জনের উপর এই চক্রের সদস্য। তো বাকি আসলে কোথায় দেশে আছে না সবাই পার্শ্ববর্তী দেশে আছে? আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে টিকটক ভিডিও বা বিভিন্ন ভাবে নারীদের প্রলোভন দেখানোর জন্য এদের একটি চক্র কাজ করছে। সেটা ইভেন আপনি যদি আমি যেটা বলেছি যে তাদেরকে বর্ডার পাস করানোর জন্য যে একটা সিরিয়াল, এটাও প্রায় 6-7 জন একটা সিরিয়াল লাইনম্যান বা দালাল হিসেবে যারা তারা যেটা উল্লেখ করেছে। পাশাপাশি যে রাফি বস রাফি, সে 8 বছর যাবত ছিল বেঙ্গালোরে। সে তার প্রাথমিক সে বেঙ্গালোরে গিয়ে সে গাড়ি ড্রাইভার ছিল, পরবর্তীতে সে রিসোর্টে চাকরি করেছে এবং তার জন্য একটি বড় অ্যাডভান্টেজ ছিল সে তামিল ভাষাটা পারত। সো এই বিভিন্ন অ্যাডভান্টেজের মাধ্যমে তার সাথে বেঙ্গালুরুরে অনেকের সাথে ভালো সখ্যতা হয়েছে, যার মাধ্যমে সে বেঙ্গালুরু সহ ভারতের যে দক্ষিণাঞ্চল যে এলাকাটা আছে সেখানে বিভিন্ন হোটেল বা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় অনৈতিক কার্যক্রম হয় এদের কিছু এজেন্ট সাব এজেন্টের সাথে তার একটি ভালো সম্পর্ক হয়। এই সামগ্রিকভাবে আমরা দেখেছি এটা 50 শুদ্ধ একটি সংখ্যা। যে আমাদের এই সামগ্রিকভাবে আমরা এখানে যেটা দেখেছি টিকটক ভিডিও দেখেছি, আমরা এখানে মাদকের অপব্যবহার দেখেছি, এখানে নারী পাচার দেখেছি, এখানে অশ্লীল কর্মকাণ্ড দেখেছি, সবকিছু একসাথে ছিল। সামগ্রিকভাবে এগুলো নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। কত টাকার বিনিময়ে সেই নারীদেরকে বিক্রি করছে? প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি এটা খুবই নগণ্য, 20 থেকে 30 হাজার টাকার কথা এসেছে, খুবই নগণ্য। এবং সেটা দৈনিক একটা মাসোয়ারার কথা এখানে আমরা পেয়েছি নারীদের বিভিন্ন পতিতা ভিত্তির জন্য, সেটাও আমরা 500 থেকে 1000 পেয়েছি। আপনি বলছেন যে 500 নারীকে সে ভারতে ইয়ে করছে, তো টিকটক গ্রুপের মাধ্যমে এই পর্যন্ত সে গত 8 বছরে টিকটক গ্রুপের মাধ্যমে আমি বলেছি 50 অধিক। 50 তো তাদেরকে আসলে এই রাফি কি উদ্দেশ্যে ওই ভারতে নিয়ে যাওয়ার জন্য বলতো? কাজের জন্য কিনা বা চাকরির জন্য? প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদে দেখেছি এই গ্রুপটি যে তরুণীদের বা নারীদেরকে পাচার করতো তাদেরকে প্রাথমিকভাবে দুইটা ভাগে বিভক্ত করতো। একটি ভাগ ছিল মধ্যপন্থী যারা মধ্যম যারা, আরেকটি ভাগ ছিল যারা নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত। যারা মধ্যবিত্ত তাদেরকে তারা পার্শ্ববর্তী দেশ হয়ে দুবাই বা বিভিন্ন বড় বড় কাজের জন্য তারা প্রলোভন দেখাতো। তাদেরকে তারা বিভিন্ন টিকটক ভিডিওর মাধ্যমে দেখাতো যে দেশের বিভিন্ন 5 স্টার হোটেল সহ বিভিন্ন জায়গায় তারা খুব স্মার্ট লাইফ লিড করতেছে। এই জন্য তারা তাদের যে দালাল, তাদের মতো যারা দালাল, এদেরকে স্মার্ট হিসেবে তাদের সাথে ভিডিও করে তাদেরকে যোগাযোগ করাতো।
এবং তাদেরকে একটা লেভিশ লাইফের একটি প্রলোভন দেখিয়েছে। যারা মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে তারা একটা ভালো চাকরির প্রলোভন দেখিয়েছে, ভালো সুপার শপে চাকরির প্রলোভন দেখিয়েছে, বিভিন্ন রেস্টুরেন্টে চাকরির প্রলোভন দেখিয়েছে, বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়েছে। এই বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তাদেরকে তারা পার্শ্ববর্তী দেশে পাচার করেছে। কিরকম বা কি পরিমাণ নারী জিম্মি রয়েছে এবং তাদের কি উদ্ধারের ব্যবস্থা করা হবে কিনা? আচ্ছা, এখানে একটি বিষয় যে নির্যাতনের যে লোমহর্ষ ঘটনাটা আমরা ভিডিওতে দেখেছি, ভাইরাল যে আমরা ভিডিও দেখেছি, এটা যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে নির্যাতিত যে ভিকটিম দুজন নারী, আরো দুজন নারী ওখানে ছিল, যে টিকটক হৃদয় বাবুর তত্ত্বাবধানে ছিল, তাদেরকেও সে জিম্মি করে রেখেছিল। ভিকটিম, যার ভিডিওটি ভাইরাল হয়েছিল, সে এই দুইজন নারীকে বাংলাদেশে পলায়নে সহযোগিতা করেছিল। এটা কিন্তু তার মেইন অপরাধ ছিল। সো এরকম অনেকেই জিম্মি আছে বিভিন্নভাবে বিভিন্ন সেফ হাউসে। সেটার ব্যাপারে আমরা দেশে যে সেফ হাউসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের গোয়েন্দারা কাজ করছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো আশা করি বাইরে ওরা কাজ করছে। গত 8 বছরে সরবরাহ করছেন কিনা বা তাদের এই ভিকটিমদের উদ্ধার করে দেশে আনার কোনো প্রক্রিয়া নেওয়া হচ্ছে কিনা? আমরা যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা পেয়েছি, গত 8 বছরে সে বিভিন্নভাবে এরকম 500 নারীকে চাকরির প্রলোভন দেখে বা বিভিন্নভাবে সে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে। এদের মধ্যে অনেকেই আবার বিভিন্ন সময় চলেও এসেছে। এদেরও সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের এই অভিযান, এদের অনেকের সহযোগিতা আমরা পেয়েছি। পাশাপাশি অনেক ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ থেকে তারা মধ্যপ্রাচ্যেও গিয়েছে। যেটা আপনারা জানেন, পার্শ্ববর্তী দেশ থেকে বা যে কোনো দেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়াটা অনৈতিকভাবে ইটস নট সো ইজি। সো তারা টুরিস্ট ভিসার মাধ্যমে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখেছি যাদের ক্যাটাগরি একটু আপ, যেটা আমি বলছিলাম মধ্যবিত্ত, তুলনামূলকভাবে কিছুটা শিক্ষিত, তারা অনেকেই ওইখান থেকে আবার তারা আপনার মিডল ইস্টে গিয়েছে। ধন্যবাদ। শেষ ভাই। নিউজ হয়েছে যে আমাদের সেটাকে ফোন চুরি হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের তৎপরতা কি অবস্থায় আছে? হ্যাঁ, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরাও জেনেছি। আমরা অবশ্যই এই সকল আমাদের মন্ত্রী মহোদয়টা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যারা ফোন চুরি করছে, ছিনতাইকারী চক্রের ব্যাপারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এটা আমরা অবশ্যই কাজ করে যাচ্ছি। এই ব্যাপারে আপনারা কোনো